আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্নাবান্না করব। আর আসলে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি প্রতিদিন যে আজকে কি ব্রেকফাস্ট করব। আর সকালবেলা ব্রেকফাস্টটা আসলে একা একা করতে ভালো লাগে না, তখন চিন্তা করি সব সময় যে কিভাবে সিম্পলভাবে ব্রেকফাস্টটা করা যায়। আর প্রতিদিন সকালবেলা আসলে মাথায় একটা টেনশন থাকে ঘুম থেকে উঠলে যে আজকে কি রান্না করব কি রান্না করব। তো সব সময় এই চিন্তাটা জাগে। হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব, হাজব্যান্ড সব সময় বলে তোমার যেটা ইচ্ছা খুশি সেটাই করো। তো এই কথা বললে আরও বেশি চিন্তা লাগে যে আজকে কি করব। যদি বলে দেয় যে আজকে এটা করো ওইটা করো, তাহলে একটা টেনশন মুক্ত থাকে যে আজকে এটাই রান্না করব, ও বলেছে এটাই করতে, এটাই করব। তো যখন নাকি বলে তোমার যেটা ইচ্ছা সেটা করো, তখন আরও বেশি টেনশন লাগে। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি যে কি বের করা যায় আর কি রান্না করা যায়। আর এই জিনিসটা আমার বেলায় হয় নাকি সবার বেলায় হয় জানি না। তো যাই হোক, আজকে সিম্পলভাবেই ব্রেকফাস্টটা করছি। এগ পোস্ট আর হচ্ছে কফি আর ক্রোসেন্ট খাবো আজকে। খেয়ে তারপরে যুদ্ধে নেমে পড়বো। আর রান্না বান্না করাটা আমার কাছে মনে হয় এক প্রকারের যুদ্ধ। যেহেতু বিদেশের বাড়িতে থাকি, এখানে একা হাতেই সব কিছু করতে হয়, তো রীতিমতো একটা যুদ্ধ বলাই চলে। আর যেহেতু শীতের দেশে থাকি, এখানে সকাল সকাল রান্নাবান্না করে ফেলাটাই ভালো। যেহেতু ঘরে হিটার চলে, তো সারাদিন হিটার চললে ঘরও অত বেশি খোলা যায় না। তো সকাল সকাল রান্নাবান্না করে ফেললে ঘরে আলো বাতাস চেঞ্জ করে তারপরে দরজা জানালা লাগিয়ে দিলেই ঘর থেকে গন্ধটা আর থাকে না। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে আমার বিকেলেও রান্না করতে হয় ঘর ক্লিনিংয়ের কাজ থাকলে, বা ঘুম থেকে একটু লেট হয়ে গেলে আমার রান্নাবান্নাটা বিকেলেই করতে হয়। দুপুরবেলা দেখা যাচ্ছে যে শর্টকাট পাস্তা রান্না করে ফেলি আর আস্তে ধীরে বিকেলবেলা রান্না করি। তো বিকেলে রান্না আসলে আমার কাছে ভালো লাগে না, যদিও বিকেলে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় সারা দিন আমি শুধু রান্নাই করছি। তো এটার জন্যই সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেললে তারপর আস্তে ধীরে ঘর ক্লিনিং করলে তাহলে মনে হয় যেন আমি ফ্রি, আর কোনো কাজ নেই। নিজের মতো করে বিকেলের টাইমটা কাটানো হয়, বাইরে একটু হাঁটতে যাওয়া হয়। তো এর জন্য আমার কাছে বিকালে রান্না ভালো লাগে না, সকাল সকাল রান্না বান্না করতেই ভালো লাগে। আর যে সপ্তাহটা আমার হাজব্যান্ডের দুপুর 2টা থেকে জব থাকে, তো ওই সপ্তাহটায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি শর্টকাটভাবেই রান্নাবান্না করি। রান্নাবান্না বলতে বেশিরভাগই ওই সপ্তাহটায় পাস্তা রান্না করা হয়, তারপরে বিকেলবেলা যা রান্না করা সেটা রান্না করি। আর সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠি, ফজরের নামাজ পড়ে তখন মনে হয় যেন আর কিছুক্ষণ একটু ঘুমাই, কারণ এত সকাল সকাল উঠে কি করব। তখন ঘুমাতে গেলে অনেক সময় দেখা যায় 9:30 10টা বেজে যায়। তো বেজে গেলে তখন আর সময় হাতে থাকে না, যেহেতু 2টা থেকে ডিউটি থাকে। তো শর্টকাটভাবে পাস্তা রান্না করে ফেলি আর আস্তে ধীরে বিকেলবেলা তখন রান্নাটা বসাই। তো আজকে আমার হাজব্যান্ড কিছু মাছও নিয়ে এসেছে, তো মাছ আজকে সুন্দর করে সিস্টেম করে রাখবো। অনেক মাছ নিয়ে এসেছে আর এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। এটাকে ইটালিয়ান ভাষায় সারদা মাছ বলে। তো বাংলাদেশের এটা কিছুটা চাপিলা মাছের মতো বা জাটকা ইলিশের মতো, জানি না এটা কোন মাছের মতো দেখা যায় বাংলাদেশে। যদি বাংলাদেশে কেউ আমার ব্লগ দেখে থাকেন অবশ্যই জানাবেন এই মাছটা বাংলাদেশের কোন মাছের মতো দেখতে লাগে। তবে এটার স্বাদটা আর ফ্লেভারটা এটা পুরাই ইলিশ মাছের মতো। তো এটা আমি হাতে মেখে বেশিরভাগ বসাই, আবার অনেক সময় শুধু গরম গরম ভাজা গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এই যে এখানে ওরাতা মাছ নিয়ে এসেছে, তো মাছগুলা অনেক ফ্রেশ ছিল আর মোটামুটি বেশ বড় ছিল। তো ওই মাছটা আমার বেশিরভাগই গ্রিল করে খাওয়া হয়। আর এই মাছটা, এই সারদা মাছটা আমাদের বেশিরভাগই ভাজা খাওয়া হয় আর হাতে মেখে খাওয়া হয়। যেহেতু মাছটার স্মেলটা কিছুটা ইলিশ মাছের মতো, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড যেহেতু ফ্রেশ মাছ পেয়েছে তো একটু বেশি করেই নিয়ে এসেছে। আর যেহেতু রোজার মাস চলে আসছে, আল্লাহর রহমতে আমাদের দেখতে দেখতে রোজার মাসটাও চলে আসছে, তো
তো রোজার মাসে আসলে রোজা শুরু হওয়ার আগেই একটু বেশি করে বাজার সদাই করে রাখা হয়। মাছ, মুরগির মাংস, গরুর মাংস যা যা দরকার একটু বেশি করে আমরা ফ্রোজেন করে রাখি, এতে করে রোজার মাসে অত দৌড়াদৌড়ি করা লাগে না। আর রোজা রেখে আসলে অত দৌড়াদৌড়ি করতেও ভালো লাগে না, যেহেতু আমাদের এখানে রোজার মাসেও জব করতে হয়। তো দেখা গেছে হাজব্যান্ড জব থেকে এসে রোজা রেখে তারপর আবার বাজার করতে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো বড় মাছগুলা, ওরাতা মাছগুলা পরিষ্কার করেই নিয়ে এসেছে, এতে করে আমার জন্য একটু সুবিধা হয়েছে, আমার আর পরিষ্কার করা লাগবে না। আর এই তো মাছগুলা আমি সুন্দর করে প্যাকেট করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, টেবিলটা, যেহেতু মাছের স্মেল আসলে যেদিন মাছ আনা হয় সেদিন মনে হয় যেন পুরো ঘর জুড়েই মাছের স্মেলটা থাকে। তো ভালো করে পরিষ্কার না করলে আসলে মাছের স্মেলটা রয়ে যায়। তো এই তো মাছ টাছ গুছিয়ে তারপরে আমি রান্নাবান্না করতে চলে আসব। তো কিছুদিন আগে আমরা মেস্ত্রিতে গিয়েছিলাম, তো মেস্ত্রি অনেক আমাদের দেশীয় মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো চিন্তা করলাম ফ্রেশ মাছ আজকে রান্না করব না, তো আজকে ফ্রোজেন মাছটাই বের করি। তো পাবদা মাছ আজকে বের করেছি, আর হচ্ছে পাঁচমিশালি গুঁড়া মাছ বের করেছি। আর এই পাবদা মাছটা আমার খুবই একটি প্রিয় মাছ, আমার কাছে খুবই ভালো লাগে পাবদা মাছটা। আর এই তো এই পাঁচমিশালি এই মাছটা দেশে থাকতে অনেক খেতাম, চচ্চড়ি করে শুধু পেঁয়াজ দিয়ে বা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খুব মজা করে খাওয়া হতো। তো অনেক দিন যেহেতু খাওয়া হয় না, তো আমার হাজব্যান্ড বলছিল পাঁচমিশালি মাছটা নিয়ে নেই। তো পাঁচমিশালি মাছটা নিয়েছিল, আর এই যে পাবদা মাছ নিয়েছে। তো চিন্তা করলাম যে অনেক দিন যাবত যেহেতু এনেছে, রান্না করা হয় না, তো আজকে দেশীয় মাছটাই রান্না করি। এই তো মাছটা কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে আস্তে ধীরে রান্নাটাও বসিয়ে দিব। অনেক সময় দেখা যায় বাঙালি দোকান থেকে মাছ নিয়ে আসলে মাছগুলা কাটা থাকে, আবার অনেক সময় দেখা যায় কাটা থাকে না। তো আমার এগুলা কাটতে হয়েছে, আমার নিজেরই পরিষ্কার করা ছিল না। তো যেদিন মাছের ঝামেলা থাকে সেদিন আসলে রান্নাবান্না একটু বেশি কষ্ট হয়ে যায়, কাটাকাটি করে তারপরে সব কিছু সিস্টেম করে রান্না বসাতে একটু বেশি কষ্ট হয়ে যায়, মনে হয় যেন সারাদিন আমি শুধু চুলার কাছেই ছিলাম। এখন বুঝি বাংলাদেশে সবাই, আমার মা চাচিরা কিভাবে রান্নাবান্না করতে করতে দিন চলে যেত। তারপরেও বাংলাদেশে হেল্পিং হ্যান্ড ছিল, তো আমাদের এখানে তো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু আমাদের একা হাতেই করতে হয়, রান্না বান্না ধোয়া কাটা বাছা সব কিছু একা হাতে করতে হয়, যার কারণে সময়টাও একটু বেশিই লাগে। এই তো গুঁড়া মাছগুলা মোটামুটি কাটা ছিল, তারপর আমি সুন্দর করে মাথাগুলা ফেলে দিয়েছি, যেহেতু গুঁড়া মাছের মাথাটা মুখে লাগে, তো মাথাগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপরে আমি কেটে পরিষ্কার করে আমি ভালো করে লবণ দিয়ে 4-5 বার আমি লবণ দিয়ে ধুয়েছি, তারপরে নর্মাল পানি দিয়ে আরও 4-5 বার ধুয়েছি। যেহেতু এটা ফ্রোজেন মাছ, তো ফ্রোজেন মাছে এক্সট্রা একটা স্মেল থাকে, যে স্মেলটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর গুঁড়া মাছটা আমি আজকে রান্না করব মূলা দিয়ে, চচ্চড়ি করব মূলা আর অল্প একটু আলু দিব, আলু দিয়ে তারপরে আমি চচ্চড়ি করব। আর পাবদা মাছটা আমি মটরশুঁটি দিয়ে ভুনা করব। আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্রেশ মাছ এনেছে, ফ্রেশ মাছ রান্না না করে ফ্রোজেন মাছ কেন রান্না করলো। আসলে যে মাছগুলা নিয়ে এসেছে সেই মাছগুলা আমার আগের দিনও রান্না করে খাওয়া হয়েছে, আর যেগুলো আমি রান্না করেছিলাম সেটা আগে থেকে আমার ফ্রিজে রাখা ছিল, তো সেটাই আমি শেষ করেছি। তো যার কারণে আমি আর ওই মাছটা রান্না করলাম না, আমি বাংলাদেশি আমাদের দেশীয় মাছ বের করে তারপরে দেশীয় মাছ রান্না করলাম। আর যেহেতু এই মাছগুলো অনেক দিন হয়েছে কেনা হয়েছে, তো বেশি দিন ফ্রিজে রাখলেও ভালো লাগে না, বেশি ফ্রোজেন মাছ খেতেও ভালো লাগে না, স্বাদটা চলে যায়। তো যার কারণে চিন্তা করলাম আমাদের দেশীয় মাছ যেহেতু অনেকগুলা কিনেছে, তো ওগুলো একটা একটা করে বের করে খাই। তো এই তো মূলা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড সুপার শপ থেকে, তো চিন্তা করলাম ফ্রেশ মূলাটা যেহেতু নিয়ে এসেছে, মূলা দিয়ে আজকে গুঁড়া মাছটা রান্না করব। আর এখানে কিছু বাঙালি শপ থেকে এখানে কিছু সজনে ডাঁটা নিয়ে এসেছিল, তো চিন্তা করলাম আজকে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব। আর আমার সজনে ডাঁটার ডাল খুবই পছন্দের একটা ডাল, তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। তো এখানে আমি সজনে ডাঁটা সব কিছু আমি সবটাই দিয়ে দিব না, আমি এখানে অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো আর অর্ধেকটা আমি ডাল দিয়ে রান্না করব। তো প্রথমেই আমি গুঁড়া মাছটা বসিয়ে দিচ্ছি, আর এই গুঁড়া মাছটা আমি হাতে মেখেই বসাবো। আমি সবসময় গুঁড়া মাছটা হাতে মেখে বসাতেই পছন্দ করি, আর হাতে মাখাটাই আমার কাছে বেশি ভালো লাগে।
এই তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, তারপরে এখানে টমেটো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। সব ধরনের মশলাই আমি একটু একটু করে দিব, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল আর লবণটা দিয়েছি স্বাদ মতো। এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হাতে ভালো করে চটকিয়ে তারপরে আমি মাছগুলা দিয়ে দিব। এই তো মাছটা দিয়ে তারপরে আমি হাতে মেখে মূলাটাও দিয়ে দিব, দিয়ে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আমি মাখা মাখা করে তারপরে বসিয়ে দিব। আর মূলাটা মনে হচ্ছিল আমি একটু বেশি নিয়ে ফেলেছি মাছের তুলনায়, তো আমি পুরোটুকু দিব না। আর ওই যে মূলাটা ছিল ওইটা আমি পরের দিন ভাজি করে ফেলবো। আর যে মূলাটা নিয়ে এসেছে, মূলাটা আসলে অনেক বড় নিয়ে এসেছে। এত বড় মূলাটা দুইবার রান্না করতে হবে, তো একবারে রান্না করলে শেষ হবে না। তো বেশ বড় মূলা নিয়ে এসেছিল। আর মাছের তরকারিটা খুবই টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করেছে। এই তো আমি অল্প একটু পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি, আর এই পাশটাতে আমি আরেকটি চুলায় ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর ডাল রান্নাটা ইদানিং আমাদের ঘরে একটু কমই রান্না করা হয়, যেহেতু একবেলা ভাত খায় আর একবেলা অন্য কিছু খায়, তো ডালটা দেখা যায় যে পরিমাণ মতো বসানো যায় না এত অল্প করে। তো যখনই ডাল রান্না করি একবার খেলে দ্বিতীয়বার আর ডালটা খাওয়া হয় না, তখন ফ্রিজে রেখে দেই, পরে খাবো বলে আর খাওয়া হয় না, যার কারণে ডালটা নষ্ট হয়ে যায়, তখন ফেলে দেওয়া হয়। তো ডালটা বেশি পুরনো হয়ে গেলে বা বাসি হয়ে গেলে ডালটা খেতেও ভালো লাগে না। এই তো আমি অর্ধেকটা সজনে ডাঁটা দিয়ে দিয়েছি ডালের ভেতরে, আর অর্ধেকটা সজনে ডাঁটা আমি রেখে দিচ্ছি ফ্রোজেন করে, এতে করে পরের বার যখন আবার ডাল রান্না করব এটা দিতে পারবো ডালের মধ্যে। আর ডালটা আসলে আমি যখনই রান্না করি এক এক সময় এক একটা দিয়ে ডাল রান্না করি, কোনো সময় শুধু টমেটো দিয়ে ডাল রান্না করি, আবার কোনো কোনো সময় জলপাই দিয়ে ডাল রান্না করি। যখন নাকি আমের সিজন থাকে তখন আমি কাঁচা আম বেশি করে কিনে তারপরে ডিপ করে রেখে দিই, যখন মনে চায় আম দিয়ে ডাল রান্না করি। আবার শীতের সময় আমি বেশি করে জলপাই কিনে রাখি, যখন মনে চায় আমি জলপাই দিয়েও ডাল রান্না করি। আর এই তো আমার ফ্রিজে কিছু লেবু পাতা ছিল, তো আমি গুঁড়া মাছটার সাথে আমি একটা লেবু পাতা কেটে তারপরে দিয়ে দিয়েছি, এতে করে লেবুর পাতার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তো মাছটা অনেক খেতে ভালো লাগে। আর এই যে এখানে আমি পাবদা মাছ ভুনাটাও বসিয়ে দিয়েছি। আসলে পাবদা মাছ ভুনাটা আর রেসিপি দেখানোর মতো কিছুই নেই, নর্মাল আমি পেঁয়াজটা ভেজে তারপরে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে কষিয়ে তারপর আমি এখানে মটরশুঁটি আর আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে এখানে আমি ঝোল দিয়ে দিব, দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আর এই পাবদা মাছটা আমি আর ভেজে রান্না করিনি, ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আর মাছটা যখন আমি কাটছিলাম তখন দেখতে মনে হলো মোটামুটি ফ্রেশই আছে, তো যার কারণে আমি আর মাছটা ভাজলাম না, না ভেজেই রান্না করলাম। তো খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে মাছটা। আর পাবদা মাছ আসলে আমার কাছে সবসময়ের মতোই খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা মাছ। আর আমি আজকে খুবই অল্প মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করেছি, যেহেতু আমার হাজব্যান্ড বেশি মশলা খেতে পছন্দ করে না, তো অল্প মশলা দিয়ে রান্না করলে ও খেতে অনেক পছন্দ করে। আর আমার ছেলে মেয়েও অত ঝাল খেতে পারে না, আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে আমি সব সময় যে কোনো তরকারি রান্না করলে আমি নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিই, এতে করে ঝালটা কাঁচামরিচ থেকে বের হয়ে যায় না, শুধু ফ্লেভারটাই থাকে। এই তো সজনে ডাঁটা আর ডাল রান্না করেছি, পাবদা মাছ ভুনা করেছি মটরশুঁটি দিয়ে, আর মূলা দিয়ে আলু দিয়ে পাঁচমিশালি গুঁড়া মাছ রান্না করেছি। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই, আর কিছু আর শেয়ার করলাম না আপনাদের সাথে, যেহেতু ব্লগটি বেশি বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।